নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকে সন্ধে 7টার গ্রাউন্ড রিপোর্ট। আজকে সন্ধে 7টার গ্রাউন্ড রিপোর্টে আপনাদেরকে নিয়ে যাব কলকাতা বিমানবন্দরে। এটা ঠিক যে আপনারা যারা বসে এই মুহূর্তে সন্ধে 7টার গ্রাউন্ড রিপোর্ট দেখছেন তারা অনেকেই হয়তো অনেকবার, হয়তো অনেকেই একবারও নয় যে কলকাতা বিমানবন্দরে গেছেন। কলকাতা বিমানবন্দরে যাওয়ার সময় বা গিয়ে কখনো মনে পড়েছে যে এই বিমানবন্দর কত সালে স্থাপন করা হয়েছিল, এই বিমানবন্দর আগে কেমন ছিল, এখানে কবে প্রথম বিমান নেমেছিল? না, হয়তো সবার জেনে ওঠার সুযোগ বা সুবিধে হয়নি। আজকে এই তথ্য যেমন আপনাদেরকে দেব, তেমনিভাবে আপনাদেরকে জানাবো যে এই বিমানবন্দরকে কেন্দ্র করে, একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত তু ম্যামে আমরা ওরার রাজনীতি শুরু হয়েছে। সেখানে কেন্দ্র রাজ্য তরচা। চলুন আগে আপনাদেরকে কিছু তথ্য দিই। 100 বছর আগে, ঠিক শুনছেন, ঠিক আজ থেকে 100 বছর আগে প্রথম দমদমের মাটিতে নেমেছিল হাওয়াই জাহাজ। সেদিনের স্মৃতিকে আগলে 2024 সালে 100 বছর উদযাপন হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর বা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই ইতিহাসের উদযাপন করতে চলেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জন্মদিন উপলক্ষে কলকাতা বিমানবন্দরের ইতিহাস তুলে প্রদর্শনী, সেমিনার, সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাক্ষর সংগ্রহ অভিযান সহ একাধিক কর্মসূচির কথা ভাবা হয়েছে। শতবর্ষ উদযাপনে তাই বদলাচ্ছে কলকাতা এয়ারপোর্টের রানওয়ে লাইট। নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে। বসানো হচ্ছে এলইডি। কলকাতা এয়ারপোর্টে যুক্ত হচ্ছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল। এছাড়াও শতবর্ষ উপলক্ষে যাত্রী স্বাচ্ছন্দ্যে আরো নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক কবে কখন শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দরের হাওয়াই জাহাজ পরিষেবা। আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা দেখাবো। 1924 সাল, 1924 সালের 2রা মে রয়্যাল এয়ারফোর্সের বিমান নিয়ে একজন ফরাসি পাইলট কলকাতায় প্রথম অবতরণ করেছিলেন। আমস্টারডাম থেকে একটি ফ্লাইট 14ই নভেম্বর রাতে বিমানবন্দরে নেমেছিল। তখন আলো বলতে জ্বালানো হয়েছিল টর্চ লাইট। ঠিকই শুনছেন, আলো বলতে সেদিন টর্চ লাইট জ্বালানো হয়েছিল। এখনকার মতো এত অত্যাধুনিক ব্যবস্থা না থাকারই কথা। এর ঠিক 3 দিন বাদে আরো একটি বিমান আগ্রা থেকে কলকাতায় এসেছিল। 16ই মে এলাহাবাদ থেকে আসা বিমান অবতরণ করে কলকাতা এয়ারপোর্টে। 1995 সালে কলকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে করা হয়। তার আগে এই বিমানবন্দরের নাম ছিল দমদম এয়ারপোর্ট বা দমদম বিমানবন্দর। 1641 একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিমানবন্দর দেশের পূর্বাংশে অর্থাৎ ইস্ট রিজিয়নে বিমান পরিষেবার বৃহত্তম বন্দর কেন্দ্র। 1995 সালে নির্মিত নতুন অন্তর্দেশীয় টার্মিনালটি কলকাতা বিমানবন্দরের বৃদ্ধিকে আরো সুনিশ্চিত করে। 1900 শতকের গোড়ার দিকে কলকাতার অ্যারোড্রোম হিসেবে এই এয়ারপোর্টের যাত্রা শুরু হয়েছিল। তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসন 1929 সালে দমদম অ্যারোড্রোমে বেঙ্গল ফ্লাইং ক্লাবের উদ্বোধন করেছিলেন। ঠিকই শুনছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বাণিজ্যিক কারণের জন্য এই বিমানবন্দরের গুরুত্ব আরো বাড়তে থাকে, এখন যেটা কার্যত চরম মাত্রায় রয়েছে। 1940 থেকে 1960 এই দশকে বিমানবন্দর অ্যারোফ্লাট এবং এয়ার ফ্রান্স, প্যান আমের মতো আন্তর্জাতিক যে বিমান সংস্থাগুলোর ছিল তার স্টপ ওভারের হাব হয়। অর্থাৎ একটি দেশ থেকে আরেকটি দেশে যাওয়ার ক্ষেত্রে স্টপ দেওয়ার ক্ষেত্রে কলকাতা বিমানবন্দর বা দমদম বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা হয়। কিন্তু 1960-এর পর থেকে স্টপ ওভার হাব হিসেবে কলকাতা বিমানবন্দরকে আর ব্যবহার করছিল না সেই সময় ওই উড়ান সংস্থাগুলি। 2015 সালে কলকাতা বিমানবন্দর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল কর্তৃক প্রদত্ত উন্নত বিমান পরিষেবার শিরোপা পায়। যদিও এখন যে বিমানবন্দরকে আপনারা দেখছেন, দমদম এয়ারপোর্টকে বা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরকে, সেটা কিন্তু এখন অনেক আধুনিক সংস্করণ। কিন্তু এই ঐতিহ্যবাহী কলকাতা বিমানবন্দরের 100 বছর পূর্তিতে আমরা ওরা কেন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর অংশীদার হয়েও কার্যত প্রতিবেশী শত্রু দেশের মতো আচরণ করছে একে অপরের সঙ্গে? কেন উন্নয়ন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সম্মান করতে কেন্দ্র রাজ্য সহাবস্থানের পথে যেতে পারছে না? বারবার ঘুরে ফিরে আসছে অসৌজন্যের নজির। কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে? চরম অসৌজন্যের নজির। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়
কেন বিদ্বেষের গন্ধ? কেন্দ্র রাজ্য সুসম্পর্কে আপত্তি কোথায়? কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অসৌজন্যের নজির। শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে এবার নবান্নের সঙ্গে দূরত্ব তৈরি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। অনুষ্ঠানের কার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা ছবি রাখা হয়নি। অনুষ্ঠানের সূচিতেও কোথাও মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ নেই। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বা রাজ্যের পরিবহন মন্ত্রীর নামও নেই কার্ডে। বিমানবন্দরের তৃণমূল প্রভাবিত ইউনিয়নের নেতা বরুণ নট্টের অভিযোগ, শতবর্ষের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, ছবি দিয়ে হোর্ডিং দেওয়া উচিত ছিল কেন্দ্রের। যদিও বিমানবন্দরের শীর্ষ আধিকারিকদের দাবি, নবান্নে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী, তো সে তো সব দলেরই মুখ্যমন্ত্রী। একটা এয়ারপোর্ট অথরিটির 100 বছর পূর্তি, খুব আনন্দের জিনিস। এত সুন্দর একটা প্রোগ্রাম হবে, সেইখানে রাজ্য সরকারকে কোনোভাবেই আমন্ত্রণ হয়তো জানিয়েছে বা জানাবে, কিন্তু আমাদের প্রশ্ন হলো সেখানে কার্ডে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নেই। তাহলে কি রাজ্য বা শাসক প্রতিনিধিদের বাদ রেখেই হবে অনুষ্ঠান? নাম রাখতে শুধুমাত্র কলকাতা বিমানবন্দর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই দমদমের সাংসদ সৌগত রায়ের নামে কার্ড রাখা হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্র কোনো কর্মসূচি নিলে সেখানকার মুখ্যমন্ত্রীদের নাম বা ছবি ছাপা হলে কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উলটপুরাণ? শুধু বিরোধী শাসিত রাজ্য বলে? যে কোনো প্রতিযোগিতায় আছে ওরা আমরা। সব খেলাতেই আমরা দেখি, যতক্ষণ খেলা হচ্ছে ততক্ষণ ওরা আমরা, যেই খেলা শেষ তারপর সবাই আলিঙ্গন করে ফিরে যাওয়া। রাজনীতিতেও এই ওরা আমরা আছে, কিন্তু এই ওরা আমরার ব্যাপারটা একটা যেন প্রতিদ্বন্দ্বিতা, যেন কোথাও একটা আমরা ভালো ওরা খারাপ, আমরা পূজনীয় ওরা নিন্দনীয়, এই একটা ব্যাপার কিন্তু ভারতীয় রাজনীতি, বিশেষ করে বাংলার রাজনীতিতে দীর্ঘদিন চলে আসছে। 1928 সালে শুরু হয়েছিল কলকাতা বিমানবন্দরের পথ চলা। সেই হিসাবে এবার কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন। আগামী শনিবার বিকেল 4:30টার সময় কলকাতা বিমানবন্দরের প্রাঙ্গণে অনুষ্ঠানটি হওয়ার কথা। অনুষ্ঠানের জন্য তৈরি হোর্ডিংয়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, অন্যদিকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু ও মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহলের ছবি। তাহলে নবান্নের প্রশাসনিক কর্তাদের যে বক্তব্য রাখার সময় দেওয়া হবে না তা স্পষ্ট হয়েছে আগেই। সূচিতে দেখা যাচ্ছে বিকেল 4:30টায় অনুষ্ঠান শুরু হবে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন এআই এর চেয়ারম্যান বিপিন কুমার, কেন্দ্রীয় সচিব ও কেন্দ্রীয় মন্ত্রীরা। বক্তব্য রাখার জন্য সময় দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল সাংসদ সৌগত রায়কেও। এর আগে কলকাতা বন্দরের 150 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও এবার কেন এড়িয়ে গেল বিমানবন্দর কর্তৃপক্ষ? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। শুধু এবারই নয়, এর আগেও বহুবার দেখা গিয়েছে এই আমরা ওরার রাজনীতি। এবার কেন্দ্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বা রাজ্যের প্রতিনিধিদের ঘিরে অসৌজন্যের নজির, কিন্তু অপর পক্ষেও কম নেই সেই নজির। বহু ক্ষেত্রে রাজ্যের অনুষ্ঠানে ডাক পাননি এই রাজ্যের বিরোধীরা। আপনাদেরকে দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একেবারে তথ্য সময় উল্লেখ করে কবে কবে এই ঘটনা ঘটেছে। 2009 সাল গড়িয়াবাজার এলাকায় মেট্রো সম্প্রসারণের অনুষ্ঠানে ডাক পাননি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভুলে যাবেন না, তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 ফেব্রুয়ারি 2020 ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে রেল দপ্তর তাকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে। 10 নভেম্বর 2022 মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি বিধায়করা। রানাঘাট 18 মে 2023 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলার দিন আমন্ত্রণ পাননি খড়গপুর পুরসভার রেল ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর। 1 ফেব্রুয়ারি 2024 শান্তিপুরের প্রশাসনিক সভায় বিরোধী জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। 6 মার্চ 2024 গঙ্গার নিচ দিয়ে চালু মেট্রো রুটের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়।
23শে জুন 2024। রাজ্যের উন্নয়নের কাজ রিভিউ বৈঠকে ডাক পাননি তাহেরপুর এবং ঝালদা পুরসভার কেউ, কারণ এই দুটি পুরসভা বিরোধীদের হাতে। 30শে নভেম্বর 2024 মেদিনীপুর জেলা বইমেলায় ডাক পাননি বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক, উদ্বোধক ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। 21শে ডিসেম্বর 2024 শতবর্ষ অনুষ্ঠানের কার্ডে নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। বিতর্কের জেরে মাত্র একদিন আগে আমন্ত্রণ করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বলে সূত্রের খবর। এখন এই ঘটনাগুলো পরপর আমরা কেন দেখালাম? অর্থাৎ 34 বছরের বাম জমানা, 13 বছরের তৃণমূলের শাসন, আর কেন্দ্রে বিজেপি, কেউ কারোর থেকে কম যায় না। অসৌজন্যের নজির নিয়ে কথা বলতে গিয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, কোনো রাজনৈতিক দল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। আমরা এই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য। প্রসূনদা, আপনাকে স্বাগত। প্রসূনদা, দীর্ঘ সাংবাদিকতার জীবন আপনার, এবং বাম আমল দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল দেখছেন, কেন্দ্রে অনেকগুলো সরকার পরিবর্তন দেখেছেন। এই অসৌজন্যের নজিরটা কেন? এটার মাধ্যমে তো মানুষের কাছে খারাপ বার্তা যায়। যদি অপর প্রতিনিধিকে ডাকা হয়, বিরোধী দলকে ডাকা হয়, তাতে তো গণতন্ত্র সম্প্রসারিত হয়, কিন্তু কেন, কোন স্বার্থে এই অসৌজন্যতা? প্রথম কথা বলি, আমাকে ধন্যবাদ জানাই যে এই রকম একটা আলোচনায় আসার আমন্ত্রণ জানানোর জন্য। পশ্চিমবঙ্গে এই অসৌজন্যতা কিন্তু ছিল না। আমরা যদি অতীতের ইতিহাস দেখি, তাহলে যখন কংগ্রেসের রাজত্ব এবং সিপিএম বিরোধী দলের ভূমিকায় কমিউনিস্ট পার্টি উঠে আসছে, প্রমোদবাবু চুরুট খেতেন, প্রমোদ দাশগুপ্ত অবিসাংবাদিক। তার চুরুট কিন্তু সাপ্লাই করতো কে জানেন? কংগ্রেসের অবিসাংবাদিক নেতা অতুল্য ঘোষ। হাওয়ানা চুরুট তখন নেহেরুর জমানা বা পরবর্তীকালে চুরুট অধিকাংশ সময় কিন্তু অতুল্য ঘোষ আনতেন। কখনো প্রমোদবাবু যদি চুরুট আসতো বাইরে থেকে, সেটা অতুল্য ঘোষের কাছে পাঠাতেন। আরও কাহিনী আছে। বিধান রায় একদিন অ্যাসেম্বলিতে প্রচুর হাঙ্গামা হয়েছে, জ্যোতিবাবু বিধান রায়কে যাতা বলেছেন, তারপরে তিনি অবস্থান করছেন। বিধান রায় আস্তে করে ডেকে বললেন যে আমার বিরুদ্ধে যা বলেছো বলো, তোমার বাবা কিন্তু নিশিকান্ত অসুস্থ। নিশিকান্তবাবু ছিলেন, জ্যোতিবাবুর বাবা ছিলেন বিধান রায়ের বন্ধু। বাবাকে অ্যাটেন্ড করা তোমার আগে দরকার, আমার উপর চেঁচামেচি না করে ওটা আবার কালকেও করতে পারবে, তুমি আপাতত বাবার কাছে যাও। আরও সৌজন্যতার ঘটনা আছে। পুলিশ প্রচুর হাঙ্গামার পরে অ্যাসেম্বলিতে জ্যোতিবাবুকে অ্যারেস্ট করবে বলে পুলিশ অ্যাসেম্বলিতে ঢুকতে পারছে না, জ্যোতিবাবু অ্যাসেম্বলিতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আলটিমেটলি স্পিকার এবং তখন তৎকালীন চিফ মিনিস্টার মিলে জ্যোতিবাবুকে বললেন অ্যাসেম্বলিতে থাকুন, যেতে হবে না। এই ঘটনাও পশ্চিমবঙ্গ দেখেছে। এবং আমরা আরও এরকম কিছু ঘটনা, যখন সবচেয়ে খুব ক্রাইসিস, এমার্জেন্সি পিরিয়ড, একেবারে সিপিএমের প্রচুর লোক হত্যা হয়েছে, গা ঢাকা দিয়েছে, জ্যোতিবাবু কিন্তু কোনোদিন অ্যারেস্ট হয়নি এমার্জেন্সির সময়। তখনও কিন্তু জ্যোতিবাবুর বাড়ি থেকে ভালো রান্নাবান্না হলে বিধান রায়ের বাড়িতে যেত, দুই স্ত্রীর মধ্যে কথোপকথন চালু ছিল। এমনকি যদি সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে কিছু রান্নাবান্না হতো, সেটা জ্যোতিবাবুর বাড়িতে যেত। আমার একটা ঘটনা মনে আছে, সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের এখানে অ্যাসেম্বলিতে তখন বিরোধী নেতা, সেই সময় প্রচণ্ড হট ডিবেট হচ্ছে। উনি ওই সময় জ্যোতিবাবু উঠে দাঁড়িয়েছেন, বিধান রায় উঠে দাঁড়িয়েছেন, প্রচণ্ড চিৎকার, সম্ভবত বিদেশ সফর বা ইত্যাদি বা কোথাও গুলি চলেছে, প্রচণ্ড আলোচনা হচ্ছে, অ্যাসেম্বলি উত্তাল। তো খানিকক্ষণ বাদে জ্যোতিবাবু বারবার উঠছে। তখন জ্যোতিবাবুর কোমরে একটা অনেক দিন ধরে ব্যথা ছিল, তার জন্য বিদেশে অসুবিধে হতো। তা আমরা হঠাৎ দেখলাম যে সিদ্ধার্থ শঙ্কর রায় চেয়ার থেকে উঠে গিয়ে জ্যোতিবাবু কি একটা বললেন, যদি ওখানে হেসে বসে পড়লো। তো পাবলিকলি এই কথা বলতে পারবো না। পরে আমি গিয়ে মানুদাকে বললাম, মানুদা কী এমন হলো? এত যখন উত্তপ্ত, আমরা ভাবছি এক্ষুনি সব ওয়েলে নেমে এসে ঘটনা ঘটবে, কী এমন ঘটলো? বলে, আরে যদি তোমার পুরনো বন্ধু, পুরনো এমন কিছু কথা বললাম যদিকে, যে আর করো না, অনেক হয়েছে, ছাড়ো। আরে বাবা, তোমরা তোমাদের মতো লিখছো লেখো, কিন্তু আমার আর জ্যোতির তো সম্পর্ক আজকের নয়, ওদের সাপোর্টেই তো আমি একসময় বিধানসভায় এসছি। তার পরবর্তীকালের ঘটনাও বলছি। আমি 2002-03 হবে, তখন একেবারে কংগ্রেস বিজেপির সময়, বা কংগ্রেস সবাই ক্ষমতায় এসছে, একটা ছোট স্টুডিওতে অনিল বিশ্বাস, আমি তখন আলিমুদ্দিন কভার করি একটি বড় বাংলা দৈনিকের হয়ে, আমার কাজ ছিল অনিল বিশ্বাসকে নিয়ে যাওয়া। তা আমি, অনিল বিশ্বাস এসছে, তা প্রিয়দাকেও ফোন টোন করা, যে প্রিয়রঞ্জন দাসমুন্সি তখন কংগ্রেসের সাংঘাতিক দাপুটে, বোধহয় ইউপিএ সম্ভবত 1 শুরু হয়েছে, মন্ত্রী কেন্দ্রীয়। তা হঠাৎ দেখলাম
যে অনিল দা আরে প্রিয় এসছে এখন কিছু হবে না বলে লাফাতে লাফাতে প্রায় চলে গেলেন এবং দুই বন্ধু মিলে কাঁধে হাত দিয়ে দূরে চলে গেলেন। তা আমি তো দাঁড়িয়ে আছি বোকার মতো সেই স্টুডিও, যিনি সঞ্চালক ছিলেন তিনি বলছেন দেরি হয়ে যাচ্ছে, আমাকে রেকর্ডিং করতে হবে। তখন লাইভ অনুষ্ঠানের থেকে রেকর্ডিং অনুষ্ঠানের সময় ছিল। তা অনিলদা এবং প্রিয়দা দুজনেই বললেন যে দেখ, আমাকে বললেন দেখ প্রিয়দা আমাকে তুই বলতেন যে দেখ এতদিন বাদে দেখা হয়েছে অনিলের সাথে, এমনি তো দেখা হয় না, না পারি আমি ওর পার্টি অফিস যেতে, না ও পারে দেখা করতে, যেটুখানি কথায় ফোনেই হয়, ও রেকর্ডিং 1 ঘন্টা বাদে হবে, আমাদের মধ্যে এখন আলোচনা হবে, তারপর হবে। তখন কিন্তু মানে একেবারেই সখ্যতার সময় নয়, কিন্তু এই দৃশ্যগুলো দেখে আজকে যখন এই অসৌজন্যতার বাতাবরণ দেখতে থাকি তখন কিন্তু বড় বেদনা হয়। এই কারণে এই রাজ্যটা তো একটাই, মানুষ তো মানুষই, বিভিন্ন দলে বিভক্ত হতে পারি আমরা, উন্নয়নের আলাদা মানে প্রেক্ষিত হতে পারে, কিন্তু সৃষ্টি করে একজন। ধরা যাক আমরা এই যে সেক্টর 5 বিধান রায় শুরু করেছিলেন, পরে জ্যোতিবাবুর আমলে বিকশিত হয়, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হচ্ছে। এই যে ধরুন নিউ টাউন বুদ্ধদেব জ্যোতিবাবুকে দিয়ে উদ্বোধন করেছিলেন, গৌতম দেবের প্ল্যানিং, এই কালকে ইনফোসিসের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমের পক্ষ থেকে অতীতে এরকম বহু অভিযোগ হয়েছে, যেরকম যে 2009 সালে যে মেট্রো রেলের কথা বললো, অ্যাকচুয়ালি 2009 সালে হলেও ওই মেট্রোটা কিন্তু প্রস্তাব প্রথম তো হয় ফিজিবিলিটি টেস্ট, সেইটা কিন্তু করা হয়েছিল সিপিএম আমলেই, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন না। এমনকি যে দমদম থেকে যে নোয়াপাড়া মেট্রো রেলের সম্প্রসারণের কাজ হবে, সেই কাজের যে চিঠি ওইখানকার যিনি সাংসদ ছিলেন অমিতাভ নন্দী, তিনি আজ প্রয়াত। আমার মনে আছে আমি পার্লামেন্টে নিজে, যেহেতু আমি দীর্ঘদিন বিহারে কাজ করেছি, লালু যাদবের সাথে কাজ করেছি ছিলাম, মানে কাজ করেছি বলতে কি কভার করতে হয়েছে, তা ওই সংসদে মনে আছে আমার অমিতাভদা নিয়ে গেলেন, গিয়ে ঘরে আড্ডা হলো, তো বারবার বলে তোমাকে নিয়ে যাবো, তোমার সাথে তো ভালো সম্পর্ক। এবং তার অথচ যখন সম্প্রসারণের শেষ দিকে তখন সিপিএম হেরে গেছে দমদম থেকে দক্ষিণেশ্বর, তখন কোথাও অমিতাভ নন্দীর নাম নিশান ছিল না। অমিতাভ নন্দী প্রাথমিকভাবে তার বোধহয় সংসদ তহবিল থেকেও কিছু টাকা পয়সা প্রাথমিক টেস্ট করার জন্য দিয়েছিলেন, বড় দুঃখ পেয়েছিলেন, বলেছিলেন এটা খবরের কাগজে লেখা দরকার। ঠিক একইভাবে আমরা দেখি, যেটা সৈকত এক্ষুনি তুলে ধরলো, সেই ঘটনাও দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ করেননি, শুধু তারপরে আবার একইভাবে দেখি। আপনি যখন এই যে বিহারে গেলেন হঠাৎ করে, আমি জানতে চাই আপনি প্রথম শ্রেণীর বাংলা দৈনিকে কাজ করার সুবাদে অনেকগুলি রাজ্যে ঘুরেছেন, এটাই স্বাভাবিক যে আমাদের সাংবাদিকরা পাখি, আমাদের যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে হয়, আমরা অলওয়েজ তৈরি থাকি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে। আমি জানতে চাই অন্য রাজ্যেও কি এই ধরনের অসৌজন্যের নজির লক্ষ্য করা যায় না? বাংলায় এটা সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি। বাঙালি জাতি একটা অদ্ভুত জাতি, এই রাজ্যে সবচেয়ে বেশি। এটা প্রথম কথা। এই ধরনের অসৌজন্যতা কিন্তু এত আকচাকচির মধ্যে নির্বাচন হয়, সেটা কিন্তু গুজরাটে দেখা যাবে না। এই রকম অসৌজন্যতা কিন্তু মহারাষ্ট্রে দেখা যাবে না। এই রকম অসৌজন্যতা কিন্তু বিহারে তো দেখাই যাবে না। বিহারের কোনো, আজকে আমাদের বাঙালি লিডাররা কোনো কিছু ঘটনা ঘটলে একজন সিপিএম চলে একদিকে ডানে, তো ও চলে উত্তরে, ও চলে দক্ষিণে, বিজেপি একদিকে। কিন্তু আপনি বিহার নিয়ে কিছু বলে দেখবেন একই সাথে লালু যাদব, নীতিশ কুমার, রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ান সবাই মিলে ভোকাল হয়ে যাবে। এবং বিহারি যে প্রাইড, সেটা একটা সাংঘাতিকভাবে জাগ্রত হয়। আমার মনে হয় বাঙালি প্রাইড বলে অ্যাকচুয়ালি আমাদের কিছু নেই। আমরা দলীয় প্রাইডে বিশ্বাস করি বা ব্যক্তি প্রাইডে বিশ্বাস করি, এবং বাঙালি যদি ওই রকম প্রাইড থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আমি মানে এটা বলতে দ্বিধা নেই যে উড়িষ্যায় এতদিন বাদে নবীনবাবু চলে গেলেন ক্ষমতায়, কিন্তু নবীনবাবু কিন্তু শুধু এই শপথ গ্রহণ বিজেপির অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন না, তিনি অসম্ভব সৌজন্যতার পরিচয় দিয়েছিলেন। একই ঘটনা আমি রাজশেখর রেড্ডি যখন ক্ষমতা থেকে এলেন, চলে গেলেন আমাদের মানে চন্দ্রবাবু চন্দ্রবাবুর সাথে কিন্তু রাজশেখর রেড্ডির খুবই ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে সরকারি সমস্ত অনুষ্ঠানে চন্দ্রবাবু থাকতেন, রাজশেখর রেড্ডিও থাকতেন। আমি একাধিকবার দেখেছি যে মানে আমি উল্লেখ করতে পারি যে সত্যি সত্যি কংগ্রেসের শাসন, সিপিএমের সাথে টিডিপির সম্পর্ক, টিডিপি রাজশেখর রেড্ডিকে হাঁটানোর জন্য লড়াই করছে, তাদের হল দেওয়া থেকে শুরু করে যাবতীয় কিছু চন্দ্রবাবু নাইডু নিজে ফোন করে আমাকে সীতারাম ইয়েচুরি বলেছিলেন রাজশেখর রেড্ডির সাথে সমস্ত ব্যবস্থা পাকা করে দিচ্ছেন। আমরা কিন্তু পশ্চিমবঙ্গবাসী কখনো এইভাবে ভাবতেই পারি না, মানে সত্যি সত্যিই ভাবতে পারি না। আমরা এত ক্ষুদ্র মানসিকতা, এত ক্ষুদ্র দলীয় স্বার্থ,
আমি ক্রেডিট নেব, ম্যায় তুই যাই বলি না কেন, বিজেপি আজকে মমতাকে আমন্ত্রণ করছেন। আমি শুধু প্রশ্ন করতে চাই, 2016 সালে রাজ্যের বিরোধী এই যে মমতা গিয়ে জেলায় জেলায় যে মিটিং করে, তাতে কংগ্রেস আর সিপিএমের বিধায়কদের তো একটাই অভিযোগ ছিল যে তাদেরকে কোনো সভায় কোনো মিটিংয়ে ডাকাই হয় না। আরে বাবা, যে জেলার যে উন্নয়ন পরিকল্পনার জন্য মিটিং হয় তাতে অতজন বিধায়কদের এলাকায় উন্নয়ন না হলে রাজ্যের উন্নয়ন হবে কি করে? মমতা কখনো মিটিংয়ে ডেকেছেন? কখনোই ডাকেননি। আমরা শুধু তাই নয়, আমরা দেখেছি যদি কোনো বড় রকম সামাজিক সোশ্যাল ওয়ার্ক, শুধু নয় ডেভেলপমেন্টাল ওয়ার্ক, শুধু মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী বারবার বলতেন যে আমাকে আমন্ত্রণই জানানো হতো না, আমি 5 বারের সাংসদ। এ ঘটনাও বারবার দেখেছি। পশ্চিমবঙ্গে এই ক্ষুদ্র মানসিকতা, আজকে যে ক্ষুদ্র মানসিকতায় বিজেপিকে আমরা ডাকছি, সেই ক্ষুদ্র মানসিকতায় তৃণমূলও সমানভাবে দায়ী। এবং এই মানসিকতা বোধহয় গত 15 বছর ধরে এত বৃদ্ধি পেয়েছে। প্রণববাবুর আমলেও, মানে আমি শুধু এই 9 সালের কথাটা উল্লেখ করতে পারি, যখন মেট্রো রেলের সম্প্রসারণ জোকা থেকে স্প্ল্যানেড মেট্রোতে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার, মমতা ব্যানার্জি তাকে আমন্ত্রণ জানাননি। তপন শিকদার আমাদের, তিনি বিজেপির নেতা ছিলেন, বলেছিলেন মমতা এই কাজটা কিন্তু খুব খারাপ করলো। তখন মানে ইনফ্যাক্ট হি রিয়াক্টেড। তপন শিকদারের মধ্যেও কিন্তু এই ধরনের, মানে তিনি আমাদের এখানে টেলিকম মন্ত্রী ছিলেন, তার অনুষ্ঠানেও আমরা দেখেছি সবসময় কিন্তু আমন্ত্রণ পত্রে অন্যদেরকে জানানো হতো। কিন্তু এই যে ঘটনা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটছে, সেইটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে আমার মনে হয়েছে। প্রসূন, আমি একদম শেষ প্রশ্ন করব। আমি জানতে চাইছি, এটাই কি বাংলায় হেড পলিটিক্সের জন্ম দিচ্ছে? আমাদের অজান্তেই এটাই কোথাও একটা হেড পলিটিক্স এমন জায়গায় চলে যাচ্ছে, এই ছোট ছোট ইস্যুগুলো বাংলায় একদম বিভেদের সমীকরণ তৈরি করছে। বাংলায় বাঙালি প্রথম কথা এত ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে না, যে ফ্র্যাগমেন্টেশন আগে ছিল না। এই ফ্র্যাগমেন্টেশন প্রথম কথা হিন্দু মুসলিম, এই ফ্র্যাগমেন্টেশন, তার মধ্যে বাঙালি অবাঙালি ভেদাভেদ। মানে বাঙালি বলতে আমরা মনে করতাম পশ্চিমবঙ্গে যারা বাস করে তারাই বাঙালি। আমাদের লিয়েন্ডার পেস কি বাংলা কথা বলে? লিয়েন্ডার পেস কি বাঙালি? বাঙালি তো লক্ষ্মীরতন শুক্লা কি বাঙালি? মনোজ তিওয়ারি কি বাঙালি? আমি একের পর এক এরকম নাম করতে পারি। তারা তো মাতৃভাষা বাংলাই নয়, কিন্তু তাদেরকে আমরা বুকে জড়িয়ে ধরি। ভূপেন হাজারিকা, আমি ভূপেন হাজারিকার বাড়িতে গেছি আসামে। ভূপেন হাজারিকা তো অহমিয়া, তিনি অহমিয়া ভাষায় গান করতেন, কলকাতায় থাকতেন। আমার বহু মানুষ জানেই না ভূপেন হাজারিকা বাঙালি নয়, ভূপেন হাজারিকা যে গান করতেন। তো এই যে ব্যাপারটা না এত ফ্র্যাগমেন্টেড, এবং এই ফ্র্যাগমেন্টেশন একটা কূপমণ্ডুক এবং আমি সর্বস্ব বাঙালি জন্ম দিচ্ছে। যে বাঙালি কিন্তু যেভাবে গাড্ডায় ডুবছে, আগামী এই 15 বছর ধরে নিজেরা ডোবাচ্ছে, তাতে কিন্তু মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ইনফোসিসের ওই প্রজেক্ট এতদিন কেন হয়নি, কেন এসিস হয়নি, প্রচুর বিতর্ক সরিয়ে নিউ টাউনে হলো, যাক একটা পজিটিভ ব্যাপার। তাতে সিপিএমের লোক প্রথমেই বলতে শুরু করলো উনি টাটাকে তাড়িয়েছিলেন, টাটাকে না তাড়ালে হতেন। কেউ বলছে কারখানাটা ভেঙে দেওয়া দরকার, সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়া আসাতে না এই আমাদের হেড পলিটিক্স এবং ঘৃণার মানে কি বলে চাষ করা যেন আরো বেড়ে গেছে। এই যে মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানালো না, আপনি দেখবেন কিছু লোক বলছে বেশ করেছে, ঠিক করেছে, উনিও করেননি। কিছু লোক বলবে, সিপিএম লোক বললে আমাদেরকেও ডাকেনি, তাহলে ওনাকে কেন ডাকা হবে? অদ্ভুতভাবে এটা নিয়েই যেন পশ্চিমবঙ্গ। এক্স্যাক্টলি, মানে এই যে যেটা বারবার করে আপনি বলছেন যে একটা সময় এই বাংলার বুকেই আমরা দেখেছি যে কিভাবে সৌজন্যের রাজনীতি হতো, আবার রাজনীতিতে যখন অসৌজন্য হতো সেটাও যেন তার একটা পজিটিভ মোড়কেই আমরা দেখতাম। কিন্তু এখন সবটাই যেন কেমন একটা এতটাই অসৌজন্য ভরে গেছে, যেন কথার বিষ, যেন মনে হচ্ছে হেড পলিটিক্স, যেন বিভেদের রাজনীতি, যেন কেউ কারোর মুখ দেখতে চাইছেন না এবং সেটা মন থেকে বিশ্বাস করছেন। এটা আসলে রাজনীতিতে যা জন্ম দিচ্ছে, তা আগামী প্রজন্মের কাছে কি বার্তা দিয়ে যাচ্ছি আমরা? রাজনীতিকরা কি শিখিয়ে যাচ্ছেন সমাজকে? বাংলার কোথাও সম্মানহানি হচ্ছে রাজনীতিকদের এই দর কষাকষিতে। আমরা এর থেকে মুক্তি চাই, যে কারণে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা চাই কেন্দ্র রাজ্য সহাবস্থানের মাধ্যমে চলুক। আমাদের দ্বিতীয় টপিকে আমরা ফিরছি গ্রাউন্ড রিপোর্টে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা ভারতবর্ষ এ নিয়ে আজকে ভাবছে যে বাংলায় কি কার্যত এই মুহূর্তে একটা এমন করিডোরে পরিণত হচ্ছে যে পাকিস্তানে অশান্তি হচ্ছে, বাংলায় চিন্তা হচ্ছে, আফগানিস্তানে তালিবান উত্থান হচ্ছে, বাংলায় চিন্তা হচ্ছে, পড়শি রাজ্য বাংলাদেশে হাসিনা তিনি ভারতে এসে রয়েছেন, তার জন্য জিহাদি কার্যকলাপ, মৌলবাদী আস্ফালন যেভাবে বাড়ছে, বাংলার মাটিকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কেন, কি চলছে?
আমাদের পড়শি দেশের সীমান্ত এলাকায় কি চলছে, এমন এমন তথ্য আজকে উঠে আসবে যা শুনলে হাড় হিম হয়ে যাওয়ার জোগাড়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। আমরা এই হাফে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে। আপনাদের গত কয়েকদিন ধরে নিশ্চয়ই নজরে রেখেছেন জাল পাসপোর্ট নিয়ে ঠিক কি চলছে। অশান্ত বাংলাদেশ, মৌলবাদীদের আস্ফালন, জঙ্গি জিহাদিদের অবাধ বিচরণ, তার মধ্যেই সামনে আসছে হাড় হিম করা তথ্য। এমনিতেই এখন ভারত বিদ্বেষী মন্তব্যে লাগামহীন বাংলাদেশ, তার মধ্যেই বিদেশ যাত্রায় ভারতের মাটিতে অবৈধভাবে ট্রানজিট হিসেবে ব্যবহারের অভিযোগ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের, যাতে সরাসরি সাহায্য করছেন কারা কারা করছেন জানলে অবাক হয়ে যাবেন। তাহলে কি ভারতের মাটিতে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ? আপনাদের একটা গ্রাফিক্স দেখাই চলুন, কিভাবে রাজ্যে জাল পাসপোর্টের রমরমা। বাংলাদেশি নাগরিকদের ভরসা ভারতীয় জাল পাসপোর্ট। বিদেশ যাত্রায় মোটা টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ভারতীয় পাসপোর্ট। কিন্তু কিভাবে কেন্দ্র এবং রাজ্যের নিরাপত্তার বজ্র আটুনি ভেঙে এই জালিয়াত্রা এসব করছে? তাহলে কি নিরাপত্তার মধ্যেই সর্ষের মধ্যে ভূত? পুলিশ সূত্রে খবর, মোটা টাকার বিনিময়ে কাজ করে কলকাতার জাল পাসপোর্ট চক্র। পুলিশের একাংশের যোগ রয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। পাসপোর্টের আবেদনকারীর যথাযথ ভেরিফিকেশন ছাড়াই তথ্য পোর্টালে আপলোড করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, নেপথ্যে রয়েছে জেলার ডিআইবি অফিসের একাংশ। এই চক্রের সঙ্গে পুলিশের নিচু তলার কর্মীদের একাংশেরও যোগসাজশ পাওয়া যাচ্ছে বলে খবর। কলকাতার বাইরে অন্যান্য জেলাতেও ছড়িয়ে রয়েছে এই জাল পাসপোর্ট তৈরির চক্র। কিন্তু আপনাদেরকে দেখাই কোন রুটে কিভাবে এই জাল পাসপোর্ট চক্র কাজ করছে। আপনাদের একেবারে ঠিক যেভাবে এই কাজ চলছে তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে হচ্ছে, একটা সিন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো। দেখুন ভালো করে দেখুন, আমি এটাকে ফুল ফ্রেমে নিতে বলবো। একজন বাংলাদেশি নাগরিক, তিনি বাংলাদেশে রয়েছেন। সেই বাংলাদেশি নাগরিক যোগাযোগ করছে কার সঙ্গে? তিনি যোগাযোগ করছেন একজন হ্যান্ডলারের সঙ্গে, যারা এই চক্রের সঙ্গে জড়িত। তারা তাকে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিচ্ছেন এবং তিনি সোজা ভারত থেকে চলে যাচ্ছেন ভিন দেশে। কোথায় যাচ্ছেন সব তথ্য আপনাদেরকে দেব। চলুন এরপর আপনাদেরকে দেখাই যে জেলায় কিভাবে ছড়িয়ে রয়েছে এই চক্র। হাওড়া, আমতা, উত্তর 24 পরগনা এবং তার বসিরহাটে সক্রিয় এই জাল পাসপোর্ট তৈরির চক্র। উত্তর 24 পরগনার পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী, আবার শুনুন, উত্তর 24 পরগনার পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন জাল চক্রের সদস্য। তারকনাথের হাত ধরে তৈরি হয়েছে 200-রও বেশি জাল পাসপোর্ট। তারকনাথ চক্রের পান্ডা সমরেশের নির্দেশে বসিরহাটের ডাকঘরে ভুয়ো তথ্য যাচাই না করেই আপলোড করে দিত পাসপোর্টের তৈরির তথ্য। পাসপোর্ট তৈরি হলে তা পঞ্চশায়র ডাকঘর থেকে সংগ্রহ করে নিত দীপক, পৌঁছে দিত ওই হ্যান্ডলার সমরেশের কাছে। ভুয়ো পাসপোর্টের বিরুদ্ধে তদন্তে নেমে লালবাজারের সিট ইতিমধ্যে এই 4 জনকে গ্রেফতার করেছে। কারা তারা? চক্রের মূল পান্ডা সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস। এছাড়াও গ্রেফতার হয়েছে ওই ডাকঘরের 2 অস্থায়ী কর্মী দীপক মণ্ডল আর তারকনাথ সেন। সীমান্ত ঘেঁষা জেলা হওয়া সত্ত্বেও কেন বাড়তি নজরদারি নেই? কেন পোস্ট অফিসে অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের আপলোড? আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন উত্তর 24 পরগনার পাসপোর্ট সেবা কেন্দ্রের ওই অস্থায়ী কেন্দ্রে। সেখানে তারকনাথ সেন ঠিক কিভাবে চালাতো ওই জাল চক্র দেখুন। বসিরহাটকে বলা হয় সীমান্তবর্তী এলাকা শহর, অর্থাৎ বসিরহাটে যে সীমান্তবর্তী শহর, এখান থেকে ঠিক সীমান্ত প্রায় 8 কিলোমিটার দূরে। আর 8 কিলোমিটার দূরে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত। এই ইতিমধ্যে বসিরহাটে যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি। এই যে পোস্ট অফিস, এখন কিন্তু এই পোস্ট অফিস বন্ধ আছে। এই পোস্ট অফিসে কর্মরত ছিলেন তারকনাথ সেন।
তিনি কিন্তু এই পাসপোর্ট ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে কাজ করতেন এবং হচ্ছে পাসপোর্ট জালিয়াতি থেকে ইতিমধ্যে কিন্তু তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। 8 কিলোমিটার দূরে কিন্তু হচ্ছে ভারত বাংলাদেশ কিন্তু সীমান্ত সূত্রের খবর পাওয়া যাচ্ছে একটা অর্থের বিনিময়ে কিন্তু হচ্ছে জাল পাসপোর্ট। আপনারা শুনলেন যে জাল পাসপোর্ট চক্র ঠিক যেখান থেকে তৈরি করা হতো বা চক্র কাজ করত তার ছবি। আপনাদের একই সঙ্গে আমরা দেখাবো যে এই ভুয়ো পাসপোর্ট চক্র কিভাবে তৈরি করা হতো, কোন কোন ধাপ, কিভাবে এই ধাপগুলো মেনটেন করা হতো, কিভাবে এই চক্র কাজ করত। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে ভুয়ো পাসপোর্ট চক্রের এই ধাপ হচ্ছে 3টি। প্রথম ধাপে রয়েছে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জোগাড় করা। ঠিক তাই, বাংলাদেশি আগে জোগাড় করতে হবে, তারপর তাদের নামে ভুয়ো ভোটার, ভুয়ো আধার কার্ড ইত্যাদি জাল নথি তৈরি করতে হবে। দ্বিতীয় ধাপে ওই নথি উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় ভুয়ো ঠিকানায় পাসপোর্টের আবেদন করতে হবে এবং সেই আবেদন করা হয়ে গেলে বিভিন্ন ডাকঘরে পাসপোর্ট সেবা কেন্দ্রে সেই ভুয়ো নথি আপলোড করতে হবে এবং সেই নথি দেখিয়েই, সেই পাসপোর্ট দেখিয়েই অবাধে ভারত থেকে পাড়ি দেওয়া যাচ্ছে অন্য দেশে। আসলে তারা কারা? যারা ভারতীয় বলে অন্য দেশে যাচ্ছেন তারা আসলে বাংলাদেশি। আমরা জানি না তারা রোহিঙ্গা কিনা, তারা পাকিস্তানি কিনা, তারা চীন কিনা, তারা জঙ্গি কিনা, কেউ জানি না। এখন এই যে কথাগুলো আপনাদেরকে বলছি, এটা কেন এত অ্যালার্মিং, কেন এত চিন্তার? জালিয়াতদের সৌজন্যে বাংলাদেশিরা অনায়াসেই পাচ্ছে ভারতীয় পাসপোর্ট। সেই পাসপোর্টের মাধ্যমে ভারতীয় সেজে বিদেশে পাড়ি দিচ্ছে বাংলাদেশিরা। বাংলাদেশি নাগরিককে ভারতীয় বলে দেখিয়ে 121টি পাসপোর্ট তৈরি করা হয়েছিল, যার মধ্যে 73টি চলে গিয়েছিল আঞ্চলিক পাসপোর্ট অফিসে, সেটা শুধুমাত্র দেওয়ার অপেক্ষা, আর বাকি 48টি পাসপোর্ট ছিল তৈরির অপেক্ষায়, তার ভেরিফিকেশন কমপ্লিট। বাংলাদেশের নাগরিকরা এখন ভারতীয় পরিচয়ে ফ্রান্স, ইটালি সহ বিভিন্ন দেশে রয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। পাসপোর্টগুলি যাতে বাতিলের করা যায় তার জন্য পুলিশের তরফে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশে নতুন কৌশল লুকিয়ে থাকতে পারে নাশকতার আশঙ্কা। পাকিস্তানের নাগরিকরাও বাংলাদেশি সেজে ভারতে ঢুকে যেতে পারে, আবার বিদেশের মাটিতে ভারতীয় সেজে নাশকতা ঘটানো যেতে পারে যাতে ভারতের দোষ হয়। ভাবতে পারছেন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা? এই বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন একজন আর্মি এক্সপার্ট, আমরা তার কাছ থেকে জানতে চাইবো। আর.কে. শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমরা দুটো টপিকে আলোচনা করব। প্রথম যে টপিকটা আমরা এখন দেখালাম, পাসপোর্ট, মারাত্মক ব্যাপার, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেন আমরা যদি এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা না নিই, না জানি 121 জন, যদি 121 জনই জঙ্গি হয় তাহলে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। কি মানে কেন এই পরিস্থিতি তৈরি হলো? আমরা একটা কথা ইংরেজিতে আছে, টিপ অফ দ্য আইসবার্গ। টিপ অফ দ্য আইসবার্গ মানে হলো নিচুতে পাহাড় আছে, উপরে শুধু আপনি একটু লোককে ধরেছেন। এটা লজ্জার বিষয়, এটা আমাদের দেশদ্রোহী। এই জিনিসটা আমরা তো আজ পর্যন্ত শুনছিলাম কি আমাদের কাছে, আমাদের স্টেটে, আমাদের বঙ্গমাটিতে একটা ভুয়া আধার কার্ড হয়, একটা ভুয়া ভোটার লিস্ট হয়, আবার এটা ভুয়া ভেরিফিকেশন হয়, আর তারপর আপনি আজকে দেখিয়ে দিলেন ভুয়া পাসপোর্ট। নাও 3টে জিনিস আছে। একটি আমি আগতে কি হয়েছে মানে কিছু বছর আগে IC-814 মনে আছে তো, আমাদের কান্ধার আইজেক প্লেন, ওটা কাঠমান্ডু থেকে গেল, রাইট? ওর মধ্যে ISI জড়িত ছিল। ওরা সেজে গুজে কি আমরা ভারতীয় আছি, আমি ওর ফ্লাইটটা তো আসছিল কাঠমান্ডু তো দিল্লি, ঠিক রাইট? ওর মধ্যে কত লোক যারা ছিলেন ওরা যে পাসপোর্ট ইস্তেমাল করেছিলেন ও ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, রাইট? আর তারপর ওটা কোথায় হলো, আর আমাদের দেশের নামটা কোথায় গেল? এই এরা যারা আছেন ধরা পড়েছেন, এরা এটা শুধু টিপ অফ আইসবার্গ। আপনি শুধু 100 কত আপনি দেখাচ্ছেন, এটা প্রচুর মাত্রায় আছে, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশে 16 ডিসেম্বরে আপনার একটা প্রফেসর ইউনুস একটা কথা বললেন দেশকে, আমি ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছি এখানে খুলতে আমাদের ছেলেগুলো পড়তে যাবে। তাহলে এরা কারা? এরা যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে যাচ্ছে ওরা কারা? ওরা কি জঙ্গি? ইয়েস, ওরা জঙ্গি। এটা আমি পরে বলছি আপনাকে কারা এরা। তৃতীয়, আপনি জানেন একটা আমাদের ইন্ডেক্স আছে, পুরো বিশ্বে একটা ইন্ডেক্স আছে কি কোন পাসপোর্টে কত পাওয়ার আছে। আমাদের যে পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, এটা র্যাঙ্কিং আছে 72। এটা র্যাঙ্কিংটা ডিফারেন্ট ভ্যারি করছে, কেউ বলছে 62, কেউ বলছে 72। কিন্তু এর লাভটা কি আছে জানেন?
40 থেকে 40 থেকে বেশি কান্ট্রিতে আপনি ঢুকলে কোনো ভিসা দরকার লাগবে না, রাইট? তারপর 25টা এরকম আছে ভিসা অন অ্যারাইভাল। তেমনি আপনি না ভিসা নিয়ে ওখানে যান, ওরা আপনাকে অন অ্যারাইভাল, ও ইন্ডিয়ান থাক, চলে যাবেন, আপনি কোনো জিনিস হবে না। আর অনলি 125 কান্ট্রি যেখানে আপনাকে ভিসা দরকার আছে। এটা স্ট্রেংথ অফ ইন্ডিয়ান পাসপোর্ট। এরা কারা যারা বানাচ্ছেন, এরা কারা যারা যাচ্ছেন, এরা যারা আসছেন, এরা গরিব লোক নয়, নিশ্চয়ই এদের কাছে পয়সা আছে। কাদের কাছে পয়সা আছে? পয়সা আছে যারা ওখানে স্মাগলার। আর যারা স্মাগলার আছে তার মানে ওরা ওখান থেকে তো আজকে নার্কোটিক ধরা পড়লো, রাইট? এরা নার্কোটিক্স, এটা গোল্ড স্মাগলিং, এরা গরু পাচারি, এসব করে যারা পয়সা নিচ্ছেন ওরাই তো এখানে আসছেন। যখন স্মাগলিং হচ্ছে ওটা, ওর সঙ্গে কি হবে? যতক্ষণ শেখ হাসিনা ছিলেন, ওদের ডিজিএফআই ওদের সঙ্গে ছিলেন, তখন পর্যন্ত আমরা বলতে পারতাম, নিশ্চিন্ত থাকতে পারতাম কি আর কেউ লোক হাতিয়ার নিয়ে, কোনো ওয়েপন নিয়ে আমাদের কাছে এন্ট্রি হবে না। এখন তো আমরা বলতে পারবো না। এই সরকারের কোনো ডিস্ট্রিক্টে কোনো কন্ট্রোল নেই, দের ইজ নো ল অ্যান্ড অর্ডার, দের ইজ নো পুলিশ। তাহলে এখন লোক এসছে, এখন তারপর হাতিয়ার আসবে, যেখান থেকে আপনার গোল্ড আসছে, যেখান থেকে আপনার গরু যাচ্ছে, যেখান থেকে আপনার ড্রাগস আসছে, ওর সঙ্গে হাতিয়ার আসবে। হাতিয়ার আসার পর কি হবে? এটাই তো আমরা বলেছিলাম যখন ওরা বলেছিল কি আমরা কলকাতা দখল করতে চলেছি। কলকাতা দখল করলে এই যে 10 কিলোমিটার এরিয়া যেটা আপনি দেখছেন, ওর জন্য লক্ষ লক্ষ লোক দরকার নেই, এরকম লোক দরকার। এরকম লোক যে স্লিপার সেল যেটা আমরা বলছি, এরা একটা ফলস আইডেন্টি কার্ড বানিয়ে এরা ওদেরকে ঢোকাবে না। এই নিউজটা আপনি, ধন্যবাদ দিচ্ছি আপনাদের চ্যানেলকে, এত সুন্দরভাবে আপনারা এটা দেখিয়েছেন, একটা প্রুফ করছে এটা। আপনি ভাবুন তো, আজকে ম্যাক্সিমাম লোক আমাদের পাঞ্জাব থেকে যাচ্ছে বাইরে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ওখানে যাচ্ছে। ম্যাক্সিমাম লোক আমাদের মহারাষ্ট্র থেকে যাচ্ছে বা সাউথের দিকে যাচ্ছে। এরকম তো কথা আমি শুনিনি কি ওরা একটা ফলস কি নাম আপনার আধার কার্ড, ফলস ভোটার কার্ড আমাদের পশ্চিমবঙ্গে কেন? Why it is in Paschim Bengal? Why it is our government are silent on this? আর একটা সিস্টেম আছে। আমি অনেকবার আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে আমার পাসপোর্টের জন্য। আমি জানি কি প্রবলেম করে ওরা, রাইট? ওরা কি প্রবলেম করে আমি জানি। এই যে আপনার যে এরা যে রিজনাল পাসপোর্ট সেন্টার আছে, ও আপনি যদি সাধারণ মানুষ, আপনি যদি ওরা হাতে পয়সা না দেন, তাহলে আপনাকে কত ভাবে ওরা আপনাকে প্রবলেম করছে। এই আপনার নামটা বেকার আছে, এই ম্যাচিং করছে না, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার নেই আনি, তাহলে এটা কি করে হলো? এটা কি করে হলো জবাব দাও। ওখানে যে ভেতরে আপনার টাটা কনসালটেন্সি সার্ভিস আছে, যারা টিসিএস কে আউটসোর্স করেছে, ওদেরকে জবাব দিতে হবে। ওদেরকে জবাব দিতে হবে। ওদের যারা ইনচার্জ আছেন ওদেরকে জেলে পড়তে হবে আজকে। এটা আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি দরখাস্ত করব, এটা খুবই সিরিয়াস ভাবে এটা নিতে। ওটাকে ছাড়ার দরকার নেই। তার মানে এটা এখানে দু রকমের নিয়ম আছে। একটা নিয়ম যাদের স্মাগলারদের জন্য আছে, একটা নিয়ম যে আমাদের সাধারণ মানুষদের জন্য আছে। আমাদের মতন, আমাদের পড়া মেয়ে ছেলে, আমাদের স্ত্রী যারা যেতে চান, ওদেরকে লাইনে দাঁড় করিয়ে আপনার দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আপনি ওদেরকে পরেশান করছেন। আর এইদিকে সবকিছু সেটিং ঠিক হ্যাঁ, পয়সা দো আর যাও। ওখানে কোনো সিকিউরিটি প্রবলেম নেই, ওখানে কোনো চেকিং নেই, কোনো মাল্টিপল চেকিং নেই। আপনি কাইন্ডলি একবার দেখুন ভেতরে গিয়ে ওই পাসপোর্ট রিজনাল সেন্টারে ভেতরে কি হচ্ছে। ওখানে যে না অফিসার বসে আছেন, যিনি পাসপোর্ট, উনি রাজা, মহারাজা, সুলতান। ওরকম লোককে জেলে পাঠানো উচিত। এই যে 124টা এটাই পয়েন্ট ইস্যু করে, ওরকম লোককে, সাধারণ মানুষকে কিভাবে উনি পরেশান করেছেন আর স্মাগলারদের কি করে উনি পাসপোর্ট দিয়েছেন, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আজকে পশ্চিম বাংলার নামটা ওরা খারাপ করে দিল। সবাই এটাই বলতে পারছে, এটাই কনফার্ম করে দিল। ইট ইজ টু বি প্রুভড দ্যাট বেঙ্গল ইউ ক্যান গেট ফেক আধার কার্ড, you can get fake ration card, you can get fake election card, and you can do anything. এর থেকে লজ্জার বিষয় কিছু হবে না। একটা আমাদের লালবাজার আপনি ছিল, বলছেন মারাত্মক ব্যাপার যে আজকে রাজ্যের ডিআইবি তাদের একটা অংশ জড়িত, পুলিশের একটা অংশ জড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফেক পাসপোর্ট তৈরি হচ্ছে তাদের মাধ্যমে, যারা অস্থায়ীভাবে তাদেরকে আপলোড করা তথ্য দেওয়া হচ্ছে। তাহলে যারা আনসারেবল তাদের কেন জিজ্ঞাসা করা হচ্ছে না? কেন তাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে আপনাদের কাজে গাফিলতি? ভারতের মতো একটা দেশে যদি সিকিউরিটি প্রবলেম তৈরি হয়ে যায় পাসপোর্টের জন্য, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। যে দেশের পাসপোর্ট, যেটা স্যার বললেন যে তার কত সম্মান, তার কত গুরুত্ব, সেই পাসপোর্টের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বাংলায় এভাবে আধার কার্ড, ভোটার কার্ড এভাবে বেমালুম জাল তৈরি করা যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন,
বাংলায় যখন কার্যত জঙ্গিদের অবাধ যাতায়াত বা অনুপ্রবেশের অভিযোগ, তখন বাংলার রাজনৈতিক নেতারা ব্যস্ত একে অপরকে দোষারোপ করতে। দেখুন কি বলছেন। 30 বছর ধরে আমরা বলে আসছি অনুপ্রবেশ হচ্ছে, এখানে উগ্রপন্থীদের আস্তানা তৈরি হয়েছে, জাল পাসপোর্টের কারবার চলছে, কিন্তু কোনো সরকারই এতে কর্ণপাত করেনি। আগে সিপিএম সরকার এই জাতীয় যারা জাল পাসপোর্ট করেনেওয়ালা, যারা অনুপ্রবেশকারী, তাদেরকে স্মরণ দিয়েছে। আর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পিকারের উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের তালিকা ছুঁড়ে মারল, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন তিনি আবার অনুপ্রবেশকারীদের মাথায় ছাতা ধরলেন। কিন্তু আমি জানি পাসপোর্ট পাওয়া, ভিসা পাওয়া যে কত কঠিন, হ্যাঁ, এবং তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। সেখানে ভিআইপিরা পর্যন্ত পারে না ছট করে পাসপোর্ট ভিসা করতে, সেখানে কি করে পেয়ে যাচ্ছে। যদি বর্ডার থেকে চলে আসছে সেখানে একটা বড় ব্যাপার, বিএসএফ সেখানে পাচ্ছে না ধরতে, কিন্তু পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, এটা তো একটা বড় কথা। জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে বড় সাফল্য অসম এসটিএফ এর। এবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে 2 জঙ্গিকে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার থানার রহরানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে রয়েছে ইউএপিএ ধারার মতো অভিযোগ, অর্থাৎ দেশদ্রোহিতার অভিযোগ। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোবাইল ফোন। হরিহরপাড়ারই রুকুনপুরের বাসিন্দা মিনানুল শেখকেও গ্রেফতার করেছে অসম এসটিএফ। তার কাছ থেকেও বাজেয়াপ্ত হয়েছে 2টি মোবাইল ফোন, একটি পেন ড্রাইভ এবং বেশ কিছু ইসলামী নিষিদ্ধ বই। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনা কিভাবে রাজ্যের বুকে ঘটছে দেখুন। বাংলা জঙ্গি সংগঠন, যেটা ভয়ঙ্কর জঙ্গি সংগঠন বাংলাদেশের, যেটা জানা গিয়েছে যে আল কায়দা জঙ্গি সমর্থিত, অর্থাৎ আল কায়দার মতাদর্শে তারা বিশ্বাসী এবং তারা এতটাই নিষ্ঠুর, এতটাই ভয়ঙ্কর, আর যেই কারণে শেখ হাসিনা তাদের একটা সময় নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং জেলবন্দি থাকতে হয়েছিল এই সংগঠনের বেশ কয়েকজন নেতাকে। গত 26শে নভেম্বর দেখা গিয়েছে যে এই বন্দি এই কয়েকজন মুক্তি পেয়েছিলেন এবং গত 26শে আগস্ট এই নেতা জসিমউদ্দিন তিনি কিন্তু যখন ছাড়া পায়, সারা বাংলাদেশের যত মৌলবাদী সংগঠনগুলো ছিল সেই মৌলবাদী সংগঠনগুলো উল্লাস করে এবং তারা ভারত বিদ্বেষী। কেন তারা ভারত বিদ্বেষী? এতটাই তার কারণ শেখ হাসিনাকে ভারতবর্ষে স্থান দেওয়া হয়েছে, ভারতবর্ষে আশ্রয় দেওয়া হয়েছে, সেই কারণে তারা ভারত বিদ্বেষী হয়েছেন, অর্থাৎ তারা শেখ হাসিনা বিদ্বেষী এবং শেখ হাসিনাকে যেহেতু ভারতবর্ষে স্থান দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু তারা ভারত বিদ্বেষী হয়ে গিয়েছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে 270খানা পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা কিন্তু ইতিমধ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যে আজকে 2 জন ভয়ঙ্কর জঙ্গিকে কিন্তু গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে সুস্মিত মজুমদার, এনকেটিভি বাংলা, কলকাতা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে আর কে শ্রীবাস্তব রয়েছেন। স্যার, আমি জানতে চাইবো যে আজকে একজন আর্মি পার্সোনাল হিসেবে আপনার কি মনে হচ্ছে যে বাংলা কোথাও কি একটা করিডোরে পরিণত হচ্ছে? হয়তো প্রশাসন চাইছে না, আমরা কেউ চাইছি না, সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে না, কিন্তু কেন, ওয়াই টার্গেট বেঙ্গল? বাংলার মধ্যেই এত জঙ্গি, এত অনুপ্রবেশ, এত জাল পাসপোর্ট, মানে সোনা পাচার হচ্ছে, সোনা ধরা পড়ছে, শরীর ভাড়া দেওয়া হচ্ছে, সোনা সব বাংলাতে, কেন? আপনার সব প্রশ্নের মধ্যে লুকোনো আছে ওর জবাব। জানেন, এই যে আপনি দেখালেন একটা ক্লিপিং, ওর মধ্যেই লুকোনো আছে আপনার জবাব। আপনি কি দেখালেন কি আসামের থেকে যে ইন্টেলিজেন্স এসছে, তারপর মুর্শিদাবাদ থেকে ওকে তোলা হয়েছে। আপনার মনে আছে আজ থেকে কিছু মাস আগে যারা ব্যাঙ্গালোরে যারা ব্লাস্ট করলো, ওটা এনআইএ কোথায় ধরলো? আমাদের কলকাতায় ধরলো। আমাদের মনে হয় যে আমাদের মাটিটা সত্যি, আমাদের বঙ্গ মাটি যেটা আছে, পশ্চিমবঙ্গের মাটি যেটা আছে, ওখানে এতগুলো স্লিপার সেল হয়ে গেছে যে এটা আমাদের পুলিশের ফোকাসটা আলাদা আছে। ওরা এতগুলো পলিটিসাইজ হয়ে গেছে, ওরা সব দিকে তরফ দিকে আপনার পলিটিক্যাল জিনিস দেখছে, ওরা পুলিশিংটা কি আছে ওটা ভুলে গেছে। ওদের ইন্টেলিজেন্স ইজ নট ফর লুকিং আফটার কি কারা এসআই এজেন্ট, কারা এক্সপ্লোজিভ দেবে, ওদের কোনোই নেই। যদি কোনো ব্লাস্ট ওরা চাপিয়ে দেবে আপনি জানতেই পারবেন না, রাইট? এই আমাদের যেটা অ্যাটিটিউড, ওইটা যদি চেঞ্জ না হয়, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকার, খুবই ক্ষতিকার, খুবই ক্ষতিকার। না
নাম্বার টু, আমাদের আপনাকে আগে ওখানে আপনার পুলিশ স্টেশন লুট হয়েছে বাংলাদেশে 5 আগস্টের পর, ওখান থেকে যে হাতিয়ারগুলো মিসিং আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওদের জঙ্গিদের ছোড়া হয়েছে, ওরা কোথায় আছে এখন? জঙ্গিরা তো ওখানে খাওয়া পাবে না, ওরা তো আছে যে আপনাকে একটা কোনো জায়গায় একটা কাজ করতে হবে, ওরা একটা কোনো ডিপ স্টেটের জন্য কাজ করছে। তৃতীয়, ওরা যদি আসে তাহলে কোথায় আসবে? ওরা তো ইন্ডিয়াতেই আসবে, উইথ অর উইথাউট ওয়েপন। ওরা উইথাউট ওয়েপন ধীরে ধীরে ঢুকছে, এটা আমরা বলি আর্লি ব্যাটল ইন্ডিকেটর। আমরা যদি আজকে দিনে যদি আমরা যদি সজাগ না হই, আমরা যদি ঘুম আমাদের না ভাঙে, তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন আছে, আমাদের বাচ্চাগুলো যে আছে, আমাদের গ্র্যান্ড চিলড্রেন আছে, ওদের ভবিষ্যৎ তো খুব অন্ধকার হয়ে যাবে। আমাদের তো একটা উই হ্যাভ ডান আওয়ার থিং, আমাদের দে আর দ্য রাইজিং সান, আওয়ার রেস হ্যাজ বিন রান, রাইট? আমরা যেটা আপনাকে বারবার সচেত করছি, বিওয়্যার, আপনার জন্য নয়। এই সিলভার কয়েন 10 টাকা নিয়ে হাতে নিয়ে এইটা আপনি যে আমাদের দেশের সঙ্গে যে আপনি রাজদ্রোহ করছেন, এটা খুব সিরিয়াস কথা আছে। জিজ্ঞেস করা হবে, এই সওয়ালটা আপনাকে জিজ্ঞেস করা হবে কি এই সিচুয়েশন যারা এরা তৈরি করতে জন্য আমাদের কাছে এসছে, ওটা খুবই জরুরি। নাম্বার টু, আমাদেরকে সেফগার্ড করতে হবে কিন্তু ফলস ইমেজ ভার্সেস দ্য রিয়েল ইমেজ, রিয়েল থিং। আপনাকে আজকে 2 জন লোককে বলা হলো, আসাম পুলিশ বলে দিল 2 জন লোক আপনার আনসারুল্লাহর লোক আছে, বাংলা সদস্য, বাট আর দে রিয়েলি? আমিও তো কত লোকের সঙ্গে ইন্টারাক্ট করলাম, ওরা সব ক্রিমিনাল। আমরা কোনোকে একটা রিলিজিয়াস ইনডক্ট্রিনেশন আছে, ওরা ক্রিমিনাল আছে, ওকে বলে দেওয়া যে এটা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের টেররিস্ট আছে, আর ওটা একটা পাবলিসিটি, একটা সেন্সেশন ক্রিয়েট করা, এটা ভালো নয়। আপনি যদি আপনার কাছে যদি ইন্টেলিজেন্স থাকে সিকিউরিটি এজেন্সির কাছে, তাহলে ওয়্যার ইজ দ্য ওয়েপন? দেখান না লোককে ওয়েপন কোথায় আছে। এখন পর্যন্ত তার মানে ওয়েপন এখনো লুকিয়ে আছে। একটা টেররিস্ট, একটা সেল যেটা এখানে এসছে উইদাউট ওয়েপন, কি করবে ওরা? এটাও একটা সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি আছে। তাহলে আমাদেরকে একটা আমাদের জনগণের কাছে একটা রিয়েল পিকচার তুলে ধরে দিতে হবে। কেন যে আমরা বারবার বলছি, আপনি একটা ফলস নেগেটিভ তৈরি করে আপনি একটা পলিটিক্যাল ডোমেন এ নিয়ে যাওয়ার, এটা উচিত নয়। আপনি যদি এখানে বলছেন যে আল কায়দার এরা এলিমেন্টস, প্রুভ ইট। আপনার আমাদের যে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, ওরা দে শুড গো বিহাইন্ড ইট। ওরা প্রুভ করার দরকার আছে কি আমাদের সত্যি কি এরা আল কায়দার লোক। যদি থাকে তাহলে অনেক সিরিয়াস, যদি না থাকে তাহলে আপনি কোশ্চেন করুন, এটা হিউম্যান রাইট ভায়োলেশন। আমরা বারবার বলছি দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন ইনফরমেশন এন্ড ইন্টেলিজেন্স। ইনফরমেশন আমার উপরে কিছু ইনফরমেশন হতে পারে, কিন্তু ইন্টেলিজেন্স হ্যাজ টু বি অ্যাকুরেট, ইন্টেলিজেন্স হ্যাজ টু বি ভেরিফাইড অন গ্রাউন্ড। এর মধ্যে আপনি শুধু 2টো টেলিফোন ধরেছেন, 2টো ল্যাপটপ ধরেছেন, তার মানে কি হলো? আপনি কোনো রিক্রুটমেন্ট দেখেছেন? আপনি কোনো ট্রেনিং দেখেছেন? আপনি কোনো ওয়েপন পেয়েছেন? আপনি শুধু 2-4টে ওরা তো একটা আনএমপ্লয়েড ছেলেও হতে পারে যাদের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু থ্রেট ইজ রিয়েল, থ্রেট ইজ বিল্ডিং আপ ইন বাংলাদেশ, থ্রেট ইজ বিল্ডিং আপ। ওরা আমাদের কাছে ইনফিল্ট্রেট করবে। বিএনপি লোক যারা ট্রেন্ড আর্মি লোক, ওরা আজকে হলে কালকে আপনার মাঝখানে যে ট্রেন্ড যারা টেররিস্ট গুলো জঙ্গিরা আছে, ওদেরকে হাতিয়ার দিয়ে পাঠাবে, আর আমাদের বঙ্গমাটিতে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যেখানে পলারাইজেশন আবার হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে একাধিক জায়গা থেকে বাংলাদেশের মাটিকে জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহারের জন্য ট্রেনিং এর জন্য ব্যবস্থা শুরু হয়ে গেছে। আজকেই আবার অদ্ভুতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন মোহাম্মদ ইউনুস। এ তো সব কোইন্সিডেন্ট, মিলে যাচ্ছে কাকতালীয় হলেও। দেখুন, প্রফেসর ইউনুস উনি মুক্তিযুদ্ধে ছিলেন না, হি ইজ নট এ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মানুষের কাছে আপনি যদি দেখেন ভালো করে, এটা 60-40 হয়ে গেছে। আপনার ওখানে একটা আপনি জানেন, এটা আপনি রিসার্চ করেছেন, এটা যে ওদের বাংলাদেশ ইলেকশন কমিশনে মোর দেন 58 পার্টিজ আছে, যার মধ্যে 2টো রিজনাল, 3টে ব্যান্ড পার্টি আছে। ওর মধ্যে কতগুলো পার্টির সঙ্গে প্রফেসর ইউনুস আছেন? 17খানা বা 18খানা, ওর থেকে বেশি নয়। 60% অফ দ্য বাংলাদেশে আমাদের যা ভাই বোনরা আছে, ওদেরকে উনি সাথ নিয়ে চলছে না। ইনি যে 40% লোক আছে, ওরা জেহাদি মাইন্ডসেট। আর 3 দিন আগে এই যে আমাদের ট্রাম্পের যেটা গভর্নমেন্ট, ট্রাম্পের যেটা টিম আছে, ওকে জিজ্ঞেস করা হলো যে আপনার টিমে তো অনেকগুলো ইন্ডিয়ান আছে, মুসলিম কেন নেই? ওরা খুব ভালো বলছে যে আমি জানি যে 140 কোটি মুসলিমস আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ওর মধ্যে 60 লাখ আমাদের আমেরিকায় আছে ভালো, ওর মধ্যে 70% লোক ভালো লোক, ওরা আমি জানি ওরা নিউট্রাল লোক, ওরা খুব ভালো লোক। ওই 25% লোক, ওর মধ্যে শুধুমাত্র 20 লোক যারা 1 নভেম্বর 2001-এ
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যারা অ্যাটাক করলো পুরো আমেরিকাকে বসিয়ে দিল, বলো উই আর নট ওয়ারিড অ্যাবাউট ইউর 75% ভালো লোক। প্রত্যেকটা সোসাইটিতে ভালো লোক থাকবে, কিন্তু যে তোমাদের যেটা জঙ্গি যাদের মাইন্ডসেট আছে, যাদের কাছে জেহাদি মাইন্ডসেট আছে, ওর মধ্যে কিছু লোক 20, 30, 40, 50 পিপল, ওরাই আমাদের দেশকে বসিয়ে দেবে। বাংলাদেশের আজকে একটা যেটা আপনার প্রফেসর ইউনুস আর ওদের যে ছেলেগুলো আছে, ওরা সব জেহাদি মাইন্ডসেট, দে আর নট ফর পিপল অফ বাংলাদেশ। আমরা জানি 60% অফ বাংলাদেশের লোক ওরা যে আছে ভালো লোক, আমার ভাই বোনরা অনেক ভালো লোক, রাইট? কিন্তু এই যে 20 লোক যে একটা ডিপ স্টেট নিয়ে একটা ফলস নেগেটিভ নিয়ে আজকে বাংলাদেশে আছে, ওদের একমাত্র, উনি তো রোহিঙ্গাতে কোনো যায়নি, ওদের একমাত্র এম আছে কি জানেন? কোন রকমে এই জায়গাটাকে ডিস্টেবলাইজ রাখা। যেটা আর কে শ্রীবাস্তব স্যার বারবার করে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মধ্যে যেভাবে মৌলবাদের উত্থান হচ্ছে, মোহাম্মদ ইউনুস তাকে যেভাবে ব্যবহার করে বাংলাদেশের মাটি থেকে যেভাবে মৌলবাদের আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে, যেভাবে জিহাদি কার্যকলাপ বাড়ছে, এই পরিস্থিতিতে যদি ইন্ডিয়া বা ইন্ডিয়ার অংশ হিসাবে পশ্চিমবঙ্গ এখনই সতর্কতামূলক পদক্ষেপ না নেয়, সতর্ক না হয়, তাহলে কিন্তু আগামী দিনের ফল ভুগতে হবে ভারতকে। ফলে এই যে শুধুমাত্র এটা একটা রাজ্যের সমস্যা হিসেবে দেখলে হবে না যে আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, জাল আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে, বাংলাতেই পাসপোর্ট হচ্ছে। আমার মনে হয় যে ইউনিয়ন স্টেট হিসেবে এই মুহূর্তে কেন্দ্রের উচিত এই গোটা বিষয়টাতে হস্তক্ষেপ করা। আপাতত আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। নমস্কার।